ওকে। রিমাটিক ফিভার আমরা গতকালে পড়েছিলাম, ভেরি ইম্পর্টেন্ট সাইন, হ্যাঁ? এই যে রিমাটিক ফিভারে এই র্যাশটা হয় পেশেন্টের শরীরে, বিশেষ করে এরাইথেমা মার্জিনেটাম এটা হয়। এই র্যাশটা অ্যানক্লেক্সে আসছিল আমার। তো এটা ফারহানার দৃষ্টিতে মনে রাখার সিস্টেম হলো, যে নামটা বড় সেটা রিমাটিক ফিভারের সাথে থাকবে। রিমাটিক ফিভারের সাথে বড় নাম বলতে এই এরাইথেমা মার্জিনেটাম। তো এই র্যাশটা হয়, ঠিক আছে? এই র্যাশটা তোমার এই যে কি বলে, এই এই যে লাল লাল মাঝখানে পেল কালার বা ফ্যাকাশে হয়ে যায়, এটা কিন্তু নন প্রোটিক, আই মিন চুলকায় না, ঠিক আছে? এটা তোমার মাইগ্রেন্স হলো লাইম ডিজিজের কারণে। এটা তোমার পাহাড়ি অঞ্চলে এক ধরনের পোকা থাকে, পোকা পোকা কামড় দিলে এরকম তোমার এরকম, এটাকে বুলসআই বলা, এতে মাইগ্রেন্স বুলসআইও বলা। এটা আরেকটা নাম বুলস আই, লিখে রাখতে পারো ছোট করে, এটা হ্যাঁ, হয়। কোশ্চেন এই নামই দেয়, বুলস আই, হ্যাঁ বুলস, এটা লিখে রেড রাখো, বুলস। এটা লিখে রাখো। এই তোমার এরিথ্রিয়া মাইগ্রেন্স তো তুমি পাবা না লেখা, পাবা হইলো বুলসাই। বুলসাই মানে এরিথ্রিয়া মাইগ্রেন্স। আর এটা এটা হয় কেন, পাহাড়ি অঞ্চলে যখন ট্রেকিং এ যায় মানুষ, পাইসানু ওরা হয়তো বা জানতে পারে, তোমার ওই পোকাগুলা কামড় দিলে এরকম তোমার লাল হয়ে যায়, রাউন্ড আকারে লাল হয়ে যায়। এটাকে বলে এরাইথিমা মাইগ্রেন্স। এটা আমরা পড়বো, হ্যাঁ, টিক বাইট এখানে পড়বো। এবং আরেকটা জিনিস এখানে ইম্পর্ট্যান্ট, যে আমরা গতকালকে পড়েছিলাম যে রিউমাটিক ফিভারের ম্যানেজমেন্টে এনএসিআইডি ব্যবহার করা হয়। এনএসিআইডির ভিতরে কিন্তু অ্যাসপিরিন, এই যে এসিটামিনোফেন, তারপরে তোমার প্যারাসিটামল, তারপরে আইবুপ্রোফেন, কেটোপ্রোফেন, এগুলো সবই থাকে, হ্যাঁ। পূর্বে এই রিউমাটিক ফিভার যেহেতু তোমার স্ট্রেপ্টোকক্কাস থ্রোট ইনফেকশনের কারণে, মানে গলায় যখন ইনফেকশন হয় স্ট্রেপ্টোকক্কাস দ্বারা, তোমাদের গলায় যখন ইনফেকশন হয়, পূর্বে এই ইনফ্লামেশন কমানোর জন্য, জয়েন্টের ইনফ্লামেশন, হার্টের এগুলো কমানোর জন্য অ্যাসপিরিন ব্যবহার করা হতো, হ্যাঁ, পূর্বে। বাট এখন আর কিন্তু অ্যাসপিরিন ব্যবহার করা হয় না। বিলো 18 ইয়ার্স, মানে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাসপিরিন আর ব্যবহার করা হয় না। কেন অ্যাসপিরিন এই রিউমাটিক ফিভারে ব্যবহৃত হয় না? আগে কিন্তু ব্যবহার করা হতো, হ্যাঁ। এর একটা কারণ ছিল যে অ্যাসপিরিন তোমার এবং এটা কিন্তু একটা খুবই ভালো একটা ওষুধ, হ্যাঁ। রিউমাটিক ফিভারে অ্যাসপিরিন কিন্তু খুব ভালো ওষুধ। আহ, যেহেতু আমরা জানি যে অ্যাসপিরিন একটা এনএসএআইডি বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এটা প্রধানত যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজে ব্যবহার করা হয়, মানে জয়েন্টে জয়েন্টে যে ব্যথা, মানে পলিআর্থ্রাইটিস যে হয় না রিউমাটিক ফিভারে, এটা খুব ভালো কাজ করে অ্যাসপিরিন। আরেকটা হলো অ্যান্টিপাইরেটিক হিসেবে, মানে তোমার টেম্পারেচার কমাইতে পারে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা দেওয়া হয় না, ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রে এটা দেওয়া হয় না। এটা দেওয়া হয় না কিছু কারণ, সেটা আমি একটু পরে বলবো। তো aspirin is no longer recommended for the symptomatic management of joint pain in rheumatic fever. প্যারাসিটামল, ন্যাপ্রক্সেন, অ্যাসিটামিনোফেন, আইবুপ্রোফেন এগুলা মূলত ব্যবহৃত হয়। জাপান, আমেরিকাতে অ্যাসিটামিনোফেন খুব ব্যবহৃত হয়। বাংলাদেশে কিন্তু প্যারাসিটামল 20টা ব্যবহার করে। বাট বাইরের রাষ্ট্রে অ্যাসিটামিনোফেন খুবই বেশি ব্যবহৃত হয়। জয়েন্ট পেইন, মাইল্ড ফিভার এগুলাতে মানে তোমার এই প্যারাসিটামল, অ্যাসিটামিনোফেন খুব খুব বেশি ব্যবহৃত হয়। বিশেষ করে অ্যাসিটামিনোফেন খুব বেশি ব্যবহৃত হয়। কেন তোমার অ্যাসপিরিনটা ব্যবহার করা হয় না, সেটার একটা কারণ আছে। কারণটা হলো যে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না। আহ, তো কি বলে মানে বিশেষ করে এই যে মানে রিউমাটিক ফিভারে যে জ্বরটা হয়, এবং আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে দিই। আচ্ছা, তোমরা কি জানো, সবাই একটু লিখে রাখতে পারো, ভাইরাল ফিভারে সাপোজিটরি দিতে হয় না, মানে মানে প্যারাসিটামল সাপোজিটরি দিতে হয় না, জানো? জি ভাইয়া জানি। এটা কিন্তু ইকরাম স্যার বলছে। এবং আমার এই যে আমার শালা বিয়ে করছে না, আমাদের স্যারই বলছে। ইকরাম স্যার বলছিল। হ্যাঁ। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস, অনেক ডক্টর জানে না এটা, আমি অবাক হয়ে গেছি। এটা আমরা সেই 8 বছর আগে ক্লাসে শুনছি। সে এই একই ভুল আমার শালার ওয়াইফের অসুস্থ, ওর হয়েছে তোমার লিভার বড় হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, ওরে ইয়ে দিছে,
কি বলে তোমার এই নাপা সাপোজিটরি দিছে, ওর গা পুরা র্যাশ হয়ে মেসিভ আকারে পেইন শুরু হয়েছে। এই পরে স্যারের কাছে নিয়ে গেছে, স্যার সাথে সাথে বন্ধ করে দিছে এই ইকরাম স্যার। এই 2-3 দিন আগের ঘটনা। স্যার আমাকে আমি কারণটা কি এটা তো আমি জানি না। বলবো কারণটা বলবো, আগে বলে নি এটা একটু এটা সাজায় নি তারপরে বলতেছি। এটা খুবই, এবং অনেক ডক্টর জানে না, ওকে যেই ডক্টর দিছে ওই ডক্টর নিজেও জানে না। স্যার আমাদের ক্লাসেও বলে দিছিল এইটা অনেক ডক্টররাও জানে না, এই ভাইরাল ফিভারে যে সাপোজিটরি দিতে হয় না, পেশেন্টের মারাত্মক বাজে কন্ডিশন চলে যায়, ইভেন কোমাও যাইতে পারে, এমন খারাপ হয়। সেই কারণটা হলো তোমার এই কি বলে রেস রেস সিনড্রোম। আচ্ছা, বিষয়টা কি যে তোমার কেন অ্যাসপিরিনটা এখানে ব্যবহৃত হয় না? কারণটা হলো রেস সিনড্রোম। হ্যাঁ, রেস সিনড্রোম। এই যে এটা হলো অ্যাকিউট এনকেফালোপ্যাথি সেকেন্ডারি টু ফ্যাটি ডিজেনারেশন অফ লিভার দ্যাট অকার্স অ্যাজ এ কমপ্লিকেশন অফ অ্যাসপিরিন টক্সিসিটি। এএসএ মিন্স অ্যাসপিরিন, হ্যাঁ, এটা সংক্ষেপে এএসএ বলে। এই বিশেষ করে তোমার যদি কোনো এই যে বেবি বা যদি মানে যদি কোনো বাচ্চারা তোমার ভাইরাল ইনফেকশন অথবা ইনফ্লুয়েঞ্জা অথবা এই যে ধরো এই যে রিমাটিক ফিভার এগুলাতে তোমার এফেক্টেড হয়, তখন অ্যাসপিরিন যদি তাদের ইনফ্লামেশন বা ব্যথা ট্যাথা কমানোর জন্য দেয়, তখন এই রেই সিনড্রোমটা হয়। এটা কারণটা কি? কারণটা হলো আমার এই এই অ্যাসপিরিনটা আমাদের লিভারে মানে ফ্যাট জমায়ে ফেলে এবং লিভার এর ফলে কাজ বন্ধ করে দেয়। হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো যে এর ফলে আমাদের এই যে এই স্লাইডটা একটু দেখাই তোমাকে, এটা দিয়ে বুঝালে ইজি। ভাইরাল ইলনেসে যদি আমরা অ্যাসপিরিন নেই, এটা আমাদের লিভার ড্যামেজ করে ফেলে। কেন? কারণ লিভারকে ফ্যাটি মানে লিভারে মানে ফ্যাট ডিপোজিট করে ফেলে এবং এই মানে ফ্যাট ইয়ে বাড়ায় ফেললে লিভারে, তখন আমাদের অ্যামোনিয়া বেড়ে যায়, NH3 অ্যামোনিয়া বেড়ে যায়। আর যখন অ্যামোনিয়া বেড়ে যায় তখন আমাদের কিডনিও কাজ করতে পারে না, মানে কিডনি স্লোলি কাজ করে, এবং এই অ্যামোনিয়াটা আমাদের ব্রেইনে বৃদ্ধি হয়ে ব্রেন সোয়েলিং হয়ে যায়। অ্যামোনিয়ার ফলে তাহলে কি প্রবলেম হয়? লিভার ড্যামেজ হয়, ইনক্লুডিং আমাদের ব্রেইনও সোয়েলিং হয়ে যায়। এটাই বলা হয়েছে রেস syndrome is a rare but an extremely serious pathological condition associated with swelling of liver and brain. এই প্রবলেমটা কেন হয়? অ্যাসপিরিনের কারণে। এটাই হলো রেস সিনড্রোম। হ্যাঁ, বিশেষ করে তোমার ভাইরাল ফিভার, তারপরে তোমার এই যে রিমাটিক ফিভার, এগুলাতে যদিও তোমার কি বলে রিমাটিক ফিভার কিন্তু ভাইরাল ডিজিজ না, বাট রিমাটিক ফিভারে অ্যাসপিরিন দিতে হয় না। কেন? কারণ এইটা আমাদের যেই ইয়ে আছে, মানে আমাদের যে লিভারে ফ্যাট ডিপোজিট করায় দেয়, লিভার মানে বড় করে দেয়, ড্যামেজ করে দেয়, ইনক্লুডিং এর ফলে আমাদের বডিতে যেই অ্যামোনিয়া বৃদ্ধি পায় NH3, এইটা আমাদের ব্রেনটাকে বড় করে দেয়, সোয়েলিং করে দেয়, যার কারণে তোমার এই অ্যাসপিরিনটা ব্যবহার করে না হয় না, ইনক্লুডিং ভাইরাল ডিজিজ। ঠিক আছে, আর এটাই হলো মেইন বিষয়। আমি কি বুঝাতে পারছি? এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরো কিছু আইসিপি কি কন্ডিশনে। বেড়ে যায় ভাইয়া? হ্যাঁ, আইসিপি বাড়ে? হ্যাঁ, ইন্টেস্টাইনাল প্রেশার বাড়ে। আমার ওই শালার ওয়াইফ আর কি, ওর ম্যাসিভ লেভেলের বমি হয়েছে। ওর বমি কোনো ভাব মানে ওর মাথা ব্যথা এত পেইন, মাথা 104 ডিগ্রি জ্বর উঠছে, শুনবা? 104 ডিগ্রি জ্বর হয়ে গেছিল। ওরা ওই যে নাপা সাপোজিটরি দিছে, সরি নাপা খাইছিল, সাপোজিটরি নাপা খাইছিল, ম্যাসিভ আকারে তোমার ইয়ে হয়েছে, কি বলে কমপ্লিকেশন তৈরি হয়েছে ওর। আমি টেনশনে পড়ে গেছিলাম। আমি 104 ডিগ্রি আমি আইসিইউতে পেয়েছিলাম, এরপরে আমি আর লাইফে দেখিনি। তোমরা পাইছো অ্যাভেলেবেল 104 ডিগ্রি? পাইছো কেউ? আমার ভাতিজিরই তো কতদিন আগে 103-4 ছিল, জ্বর ভাইরাল ফিভার হয়েছিল। হ্যাঁ, ম্যাসিভ খারাপ অবস্থা কিন্তু। আমি একবার পাইছিলাম 106 পাইছিলাম একবার আইসিইউতে। আর এরপরে শুনলাম এই 104। এত জ্বর আমি কখনো পাইনি। মানে খুবই বাজে অবস্থা ছিল। এই হয়েছে হলো এই তোমার এই
তোমার কি বলে এই এনএসএআইডি ড্রাগের কারণে। আর যাদের দেখবেন ভাইয়া এরকম জ্বর না 103-4 হুম, এদের ভাইরাল ফিভারই ধরা পড়ে। হ্যাঁ, তো তোমার এই আর এই রেস সিনড্রোম মানে রেস সিনড্রোম আর কি কি মানে কোন কোন ধরনের ড্রাগের কারণে রেস সিনড্রোমটা হয় বিশেষ করে অ্যাসপিরিন আর একটা হলো পেপটোবিসমল। এই বিসমাথ সাবস্যালিসাইলেট এটা কিন্তু তোমার ইয়ের জন্য ব্যবহার করা হয়। কি বলে এটা মানে ডায়রিয়াল, কনস্টিপেট, হ্যাঁ অ্যান্টিডায়রিয়াল না এটা? কনস্টিপেশনের জন্য না কনস্টিপেশন পেপটোবিসমল বিসমাথ সাবস্যালিসাইলেট, হ্যাঁ এই এই কারণে পেপটোবিসমল এবং অ্যাসপিরিন এই দুইটা ড্রাগের কারণে রেস সিনড্রোমটা হয়। আর পেপটোবিসমলের যে ইনগ্রিডিয়েন্ট এই ইনগ্রিডিয়েন্ট এবং অ্যাসপিরিনের যে ইনগ্রিডিয়েন্ট কাছাকাছি এই জন্য এই দুইটা ড্রাগে রেস সিনড্রোম হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তাহলে আমরা এই যে দেখো সরি হ্যাঁ অ্যান্টিডায়রিয়াল আমি তো ওই যে রাইট, অ্যান্টিডায়রিয়াল তো। অ্যান্টিডায়রিয়াল স্টোমাক আপসেট অ্যান্টিডায়রিয়াল ভমিটিং ডায়রিয়া এগুলাতে ব্যাপক ব্যবহৃত হয় পেপটোবিসমল, রাইট অ্যান্টিডায়রিয়াল আমি তো ভুল বলছি মনেই নেই। এই যে অ্যান্টিডায়রিয়াল, হ্যাঁ পেপটোবিসমল ব্যাপক ডায়রিয়া ভমিটিং স্টোমাক আপসেট এগুলাতে ব্যবহৃত হয় পেপটোবিসমল, কিন্তু বাচ্চাদের এইগুলা দেওয়া যাবে না, মাথায় রাখতে হবে। হ্যাঁ অ্যাসপিরিন এবং পেপটোবিসমল এই ভাইয়া ওই যে আইব্রুফেন এসিটামিনোফেন তো এনএসআইডি এগুলো কি দিতে পারবো ওগুলা দেওয়া রাইস যাবে, সিনড্রোমে? হ্যাঁ ওগুলা দেওয়া যাবে, কিন্তু অ্যাসপিরিন এবং পেপটোবিসমল এগুলো দেওয়া যাবে না। পেপটোবিসমল যদি এনএসএআইডি না, বাট এই ক্যাটাগরির ড্রাগ আর কি, রাই সিনড্রোম তৈরি করতে পারে এমন ড্রাগ এগুলো, হ্যাঁ। আর এখানে হচ্ছে অ্যাসপিরিন কন্টেইনিং ইয়া থাকে, সাবস্টেন্স থাকে। এই পেপটোবিসমলের জন্য দেওয়া যায়। বুঝি নাই কি, পেপটোবিসমলে হচ্ছে অ্যাসপিরিন কন্টেইনিং সাবস্টেন্স থাকে, এর জন্য হচ্ছে দেওয়া যায় না। হ্যাঁ তোমার এই পেপটোবিসমলের যে কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট আই মিন এই এই ড্রাগটা যেই কেমিক্যাল দিয়ে বানানো হয় অ্যাসপিরিনও সেম একই রকম কেমিক্যাল থাকে, যে কারণে এই দুইটা ড্রাগ রেস সিনড্রোম ঘটাইতে পারে, হ্যাঁ। আরেকটা কন্ডিশন আছে যেখানে তোমার মানে তার মানে কি বাচ্চাদের ক্ষেত্রে অ্যাসপিরিন দেওয়া যায় না, কিন্তু আরেকটা স্পেসিফিক একটা কন্ডিশন আছে, এটাও এনক্লেক্সে আসছিল আমার, যে তোমার কাওয়াসাকি ডিজিজ নামের একটা ডিজিজ আছে যেটা তোমার তোমার জিহ্বা তোমার স্ট্রবেরি মতো হয়ে যায়, মানে ওই কালারের হয়, হ্যাঁ কাওয়াসাকি ডিজিজ। এই এই কন্ডিশনটাতেও এই কন্ডিশনটাতে মানে আমরা জানি কি এই বাচ্চাদের ক্ষেত্রে অ্যাসপিরিন কন্ট্রাইন্ডিকেটেড, কিন্তু বাচ্চাদের যদি কাওয়াসাকি ডিজিজ হয় মানে বাচ্চাদেরই হয় কাওয়াসাকি ডিজিজটা মূলত, এই কাওয়াসাকি ডিজিজে কিন্তু বাচ্চা হলেও আমাদের অ্যাসপিরিনটা দিতে হয়, ভেরি কেয়ারফুলি দিতে হয়। কারণ হলো কাওয়াসাকি ডিজিজে অন্যতম সবচেয়ে ভালো ওষুধ হলো অ্যাসপিরিন। ঠিক আছে, অ্যাসপিরিন কিন্তু কাওয়াসাকির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ড্রাগ। আর অ্যাসপিরিনের আবার একটা প্রবলেম কি, এটা রেইস সিনড্রোম করে, কিন্তু তারপরেও আমরা এই অ্যাসপিরিনটা রিকমেন্ড করি, সেই বিষয়ে এটা বলা যায় ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। ইভেন দো অ্যাজ এ অ্যাসপিরিন ফর কাওয়াসাকি ডিজিজ, এটা আমরা পড়বো অন্য চ্যাপ্টারে, ইভেন দো পসিবল হিস্ট্রি অফ ভাইরাল ইলনেস কুড বি দেয়ার লিঙ্ক টু কাওয়াসাকি ডিজিজ with potential risk of Rett syndrome. Aspirin could still be prescribed for children with Kawasaki because of the antiplatelet effect. It is one of the few occasions where aspirin may be recommended for a child under 16 years. দেখছো এই লাইনটা বলে দিছে, খুবই রেয়ার কন্ডিশন যেখানে বাধ্য হয়েই আমাদের অ্যাসপিরিনটা দিতে হয়, কিন্তু প্যারেন্টস শুড বি ওয়ার্নড এগেইনস্ট দ্য পটেনশিয়াল রিস্ক অফ রেইস সিনড্রোম। বুঝছো, এটা খুবই আলাদাভাবে বলা আছে যে অ্যাসপিরিন কাওয়াসাকি ডিজিজ অ্যাসপিরিন দিছে, বাধ্য হয়েই দিতে হয়েছে কারণ এটা সবচেয়ে ভালো কাজ করে, কিন্তু ফ্যামিলি মেম্বারকে ইনফর্ম করতে হয় যে রে সিনড্রোম হওয়ার চান্স থাকে, এই জন্য যাতে এক্সট্রা সতর্ক থাকে সবাই। আর রে সিনড্রোম হলে আমরা কি বুঝতে পারবো, যেহেতু লিভার ড্যামেজ, লিভার ফ্যাটি ডিজেনারেশন
প্রচন্ড বমির রেখা ক্ষুধা মন্দা থাকবে, ব্রেন সোয়েলিং, তোমার ইন্টারক্রাইনাল প্রেশার বেড়ে যেতে পারে, ভমিটিং হওয়ার চান্স থাকে, মানে কি লেভেল অফ কনসিয়াসনেস ডিক্রিজ করবে, এগুলা হবে, বুঝছো? গতকালকে আরেকটা জিনিস ছিল যেটা তোমার বইতে নাই, একটু বলে দিই, সেটা হলো মাইট্রাল রিগার্জিটেশন। মানে মাইট্রাল রিগার্জিটেশন মানে কি? মানে ব্যাকফ্লো করা। আমরা মানে রিগার্জিটেশন প্রায়ই দেখি হলো ইয়েতে, স্টোমাকে। হ্যাঁ, আমরা অনেক সময় তৈলাক্ত খাবার খেয়ে ফেললে শরীরে অনেক সময় মনে হয় যে সব নাক টাক জ্বলে যায়, এরকম হয়। এটা মানে কি, এইচসিএল স্টোমাকে থেকে বের হয়ে যখন আমাদের এসোফেগাসের দিকে চলে আসে তখন আমাদের এরকম বাজে অনুভব হয়। এটাকে বলা হয় রিগার্জিটেশন। ঠিক একই রকম ভাবে মাইট্রাল ভালভ থেকে ব্লাড যখন ব্যাকফ্লো হয় সেটাকে বলা হয় মাইট্রাল রিগার্জিটেশন। ঠিক আছে? mitral valve regurgitation, aka mitral regurgitation or mitral insufficiency or mitral incompetence, মানে mitral valve competent না, সোজা কথা। A backflow of blood caused by failure of the heart's mitral valve to close tightly. It could also be caused by disrupted papillary muscles or ruptured chordae tendineae. Yes, এটা হয় কখন? যখন এই যে মানে তোমার এটাকে কি বলে, মাইট্রাল ভালভ, এই ভালভটা যে তোমার এক জায়গায় থাকে এটাকে আমরা কি মেনটেন করে? কর্ডি টেন্ডনি। এই যে এখানে পাতলা পাতলা লিগামেন্ট রিলেটেড একটা এক ধরনের ফাইবার থাকে যেটা মাইট্রাল ভালভকে এক স্পেসিফিক জায়গায় বসায়, মানে ঠিক রাখে। এইটা যখন ছিঁড়ে যায় অথবা তোমার দুর্বল হয়ে যায় তখন এই মাইট্রাল ভালভ রিগার্জিটেশন হয়। কারণ কি? একটা কারণ হলো রিমাটিক হার্ট ডিজিজ, coronary artery disease, infective endocarditis, কোলাজেন ভাস্কুলার ডিজিজ এটসেট্রা। সিম্পটমস কি? শর্টনেস অফ ব্রিথ। কেন? এটা খুবই ইজি বুঝা, তাই না? এখান থেকে যেহেতু পাম্প করে ব্লাড, অক্সিজেন ব্লাড তো আবার উপর দিকে চলে যায়, কিছু তো লস হয়। তো অল্প ব্লাড এখানে থেকে যায়, অল্প বডিতে ছড়ায় যায়, এই জন্য অক্সিজেন ডিমান্ড ফিল আপ করতে পারে না। শর্টনেস অফ ব্রিথ, ফ্যাটিক, লাইট হেডেডনেস, ওয়েট গেইন করে, র্যাপিড ফ্লাটারিং হার্টবিট এটসেট্রা। এর ফলে কি হয়? মাইট্রাল কমপ্লিকেশন, লেফট আর্টেরিয়াল মানে লেফট আর্টেরিয়াল তোমার কার্ডিওমেগালি, পালমোনারি এডেমা, বুঝছেন? ইয়ের দিকে এডেমা বেড়ে যায়, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট। ইয়েস, ব্লাড কম আসলে কার্ডিয়াক আউটপুট তো কমই হবে। এগুলোর কমপ্লিকেশন। এর ম্যানেজমেন্ট কি? ডায়াবেটিক্স, অ্যান্টিকোয়াগুলেন্টস, হাইপারটেনসিভ, হাই ব্লাড প্রেশার মেক্স মাইট্রাল রিগার্জিটেশন সিমস ওর্স। সিভিআর ক্ষেত্রে ভালভ রিপ্লেসমেন্ট প্রয়োজন পড়তে পারে। আচ্ছা, এই জিনিসটা একটু সংক্ষেপে তোমরা লিখে রাখতে পারো, কারণ এগুলাতে কোশ্চেনে এই জিনিসটা এইভাবেই আসে। হ্যাঁ, তোমার মাইট মানে বিভিন্ন কনজেনিটাল হার্ট ডিজিজে বিভিন্ন ধরনের হার্টের সাউন্ড হয়, এটা ইম্পর্টেন্ট। সাউন্ডগুলো জানলে কোশ্চেনটা ধরা যায় ইজিলি। মেশিনারি টাইপ মারমার, এটা বলে দিছিলাম গতকালকে না জানি এর আগের দিন। মেশিনারি টাইপ মারমার হয়। ভেন্ট্রিকুলার ভিএসডি তে কি হার্শ বা হলো সিস্টেলিক মারমার। তারপরে এটা মাইট্রাল রিগার্জিটেশনও দেখা যায়। মাইট্রাল স্টেনোসিসে ডায়াস্টলিক মারমার। আর টিটোলজি অফ ফ্যালোটে হার্শ সিস্টোলিক মারমার। এগুলো মনে রাখতে পারলে ভালো, বাট না মনে রাখতে পারলে একটু চেষ্টা করো। এই ছিল আমাদের আম, কি বলে, এই ছিল আমাদের আম, মানে এন্ডো সরি কার্ডিওভাস্কুলার পড়াশোনা। চলো আমরা এখানে ইয়ের কিছু প্রশ্ন আছে, ইউ ওয়ার্ল্ডে কিছু প্রশ্ন আছে, একটু প্র্যাকটিস করি। এই ক্লায়েন্ট ইজ, দেখি পারো কিনা।
বলবো ভাইয়া। বইলো না। দেখি লাবণীকে জিজ্ঞাসা করি, লাবণী চ্যাপ্টার তো শেষ, এটাও পড়ানো হয়েছে, কি মনে হয় নার্স নিচের কোনটা দেখে ডক্টরকে কল করবে বা ইনফর্ম করবে? বাদ দাও, আগে আগে বাদ দাও। এর ভিতরে কোন প্রবলেমটা যদি ডক্টরকে ইনফর্ম না করি পেশেন্টের লাইফ রিস্কে থাকে? মানে প্রায়োরিটাইজেশন রিলেটেড কোশ্চেন এটা, তাই না? এই যে a client in the emergency department has an acute MI, the healthcare provider prescribed thrombolytic therapy. ডক্টর কিন্তু একটা থ্রোম্বোলাইটিক দিয়ে দিচ্ছে পেশেন্টের জন্য, নিচে কিন্তু নিচের কোন স্টেটমেন্টটা নার্স জানার পরে সে ডক্টরকে ইনফর্ম করবে? দেখি মনে আসে কিনা, আমি বলে দিছিলাম। এক হবে না, হুম তারপরে দুইটাও হয় না, দুইয়ের সময় আমরা বলি না, ওটা তো পিআরএন থাকে প্রেসক্রিপশনে। 4 নাম্বারটাও হয় না, কারণ বিপির জন্য ওইটাও ম্যানেজমেন্ট থাকে। 3 নাম্বারটা মনে হচ্ছে। আচ্ছা দেখো, তুমি বললা না যে আমরা 4 নাম্বার 2 নাম্বারটা তো আমরা ম্যানেজ করি। এইখানে যা আছে এর বাইরে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে আমরা কি করি এটা ম্যাটার না, এটা গুরুত্বপূর্ণ না এনক্লেক্সের ক্ষেত্রে। এইখানে যা আছে তার উপরেই আমাদের আচরণ করতে হবে। তার এখানে যদি মনে করো গালি দিয়ে লেখে, ওই গালিটাই আমাদের সত্যভাবে মনে রাখতে হবে। এইখানে যা আছে হিস্ট্রিতে তার বাইরে আমরা এক কোথাও চিন্তা করতে পারবো না। হ্যাঁ, বিষয়টা এরকম। মানে মানে নিজের মতো করে বানানো যাবে না। অবশ্যই তোমার উত্তরটা সঠিক, কিন্তু আমরা একটা বিষয় হলো যে a client in the emergency department has an acute MI, the healthcare provider has prescribed thrombolytic দিছে হুইচ অ্যাসেসমেন্ট নার্স কোনটাকে দেখলে ডক্টরকে ইনফর্ম করবে। দেখো, এক্সপেক্টেড ফাইন্ডিং, আনএক্সপেক্টেড ফাইন্ডিং এগুলো আমরা জানি, তাই না? তারপরে কোনটা কি বলে ডিজায়ার, যে কারো কি বলে জ্বর হয়েছে, তার টেম্পারেচার বাড়বে, এটাই তো স্বাভাবিক, এক্সপেক্টেড। এখন কথা হলো যে এই জিনিসগুলো আমরা দেখতে থাকি, হ্যাঁ, এক্সপেক্টেড থাকে। তারপরে তোমার আমরা প্রায়োরিটাইজেশন অলরেডি একবার দেখে আসছি, প্রায়োরিটাইজেশন অলরেডি পড়ানো হয়েছিল প্রায়োরিটাইজেশন। হ্যাঁ দেখো, ক্লায়েন্ট ইজ কারেন্টলি মেনস্ট্রুয়েটিং, ডক্টরকে যদি এটা জানাই, এই ইনফরমেশন যদি না জানাই যে পেশেন্ট মেনস্ট্রুয়েশনে আছে, তো এটা 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 না বলে কি পেশেন্ট মারা যাবে? এটা হয় নাই, তাহলে এটা বাদ, সবার আগে এটা আমরা বাদ দিতে পারি। ক্লায়েন্ট রেস্ট ক্লায়েন্ট রেট চেস্ট পেইন অ্যাট 8/10 অন পেইন স্কেল। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে ব্যথা হবে, এটাই কি এক্সপেক্টেড না? বুকে ব্যথা হবে, এটাই তো স্বাভাবিক, তাহলে এটা ওকে, তাহলে 1 2 গেল আলাদা। তার মানে 3 এবং 4-এর ভিতরে অ্যান্সার। দেখো, এমআই তে 170/96 মিলিমিটার অফ মার্কারি এবং হার্ট রেট ইজ 110 পার মিনিট। আচ্ছা, অবশ্যই এটা খারাপ কন্ডিশন, তাই না? অবশ্যই এটা ভালো না। 110 170 ইটস নট এ গুড মানে। কিন্তু দেখো, ক্লায়েন্ট রিপোর্টস এ হিস্ট্রি অফ সেরেব্রাল অ্যানিউরিজম অ্যাট এজ 20। দেখো, পেশেন্টের সেরেব্রাল অ্যানিউরিজম আছে,
আমরা থ্রোম্বোলাইটিককে সেরেব্রাল অ্যানিউরিজমে দিতে পারি? কি মনে হয়? একটা স্লাইড ছিল, কোনটাতে যে ছিল দেখো তো, মনে আছে কিনা? থ্রম্বোলাইটের জন্য কন্ট্রাইন্ডিকেটেড। ইয়েস, থ্রোম্বোলাইটিক্সে কন্ট্রাইন্ডিকেটেড, রাইট, ওয়েট। দেখো, মানে অ্যাট্রিওভেনাস ম্যালফিউশন অ্যানিউরিজম আছে, প্রিয়র ইন্ট্রাক্র্যানিয়াল হেমোরেজ, ischemic stroke within 3 months, significant head trauma within 3 months, head injury within 3 months, surgery within last 2 weeks, BP over 180 by 110 contraindication. তাহলে দেখো, লাস্ট ইয়েতে কে জানি সেরেব্রাল অ্যানিউরিজমে আমরা থ্রোম্বোলাইটিক্স দেই না, ঠিক আছে? এটা ছিল মেইন কনসার্ন। এটা যদি তোমার সেরেব্রাল অ্যানিউরিজমে যদি থ্রোম্বোলাইটিক্স দেই, তাহলে ওই যে অ্যানিউরিজম মানে আউট পাউচ হয়, আই মিন ভেসেল থেকে যে একটু বাইরের দিকে চলে আসতে থাকে, এই অংশটা এইখানে ব্লিডিং হয়ে ম্যাসিভ আকারের ব্লিডিং, মানে এখানে ওই ক্লটটা ভেঙে ম্যাসিভ আকারে ব্লিডিং হবে। এই জন্য আমরা 3 নাম্বারটা হলো আমাদের অ্যান্সার। ডক্টরকে ইনফর্ম করা যে পেশেন্টের অ্যানিউরিজম আছে, থ্রোম্বোলাইটিক দেয়া যাবে না। এটা সবচেয়ে ডেঞ্জারাস। আর অবশ্যই 170 বাই 96, হার্ট রেট 110, এটাও বেশি, বাট এটা তুলনামূলক সেফ কোনটা ইনফর্ম করা? 3 নাম্বার। 3 নাম্বারটা হলো safe। ঠিক আছে তো? এটাই তো নাকি? হ্যাঁ, ভালো, 66% বেশি ভালোই। এই দেখো, pure intracranial hemorrhage, structural cardiovascularization, malformation, suspected aortic disease, active bleeding or brain and this is তোমাদের কি এটা বলছিল না তোমার ইয়েতে কেন স্ট্রোকে কেন থ্রোম্বোলাইটিস দেয় না? বলছিলাম। হ্যাঁ, অ্যান্সার করো তো রুনা, শুনছো আমার মুখে? কেন হ্যাঁ, খেয়াল নাই আমার। স্ট্রোকে আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে স্ট্রোক যখন হয়, ব্রেনে ব্লিডিংটা জমাট বেঁধে, ব্লিডিং তো হয়, ব্লিডিং হয়ে জমাট বেঁধে যায় না? এখন তুমি যদি থ্রোম্বোলাইটিক্স দাও, এই যে থ্রোম্বাস বা ক্লট যে জমে যায় ব্রেনে, এটা ভেঙে রিব্লিডিং হয়। এই জন্য স্ট্রোকের ইয়েতে থ্রোম্বোলাইটিক্স দেয় না, মাথায় রাখো। Thrombolytic therapy is aimed at stopping the intention দেখো thrombus in the coronary artery. এই দেখো, thrombolytics lies the pathologic clot and may lies মানে কি ভেঙে ফেলা,
থ্রোম্বোলাইটিক লাইজ দ্য প্যাথোলজিক ক্লট। থ্রোম্বোলাইসিস কিন্তু ক্লটটাকে ভেঙে ফেলে অ্যান্ড মে লাইজ আদার ক্লটস, এবং অন্যান্য ক্লট থাকলেও সেগুলোকে বেড়ে এর ফলে কি হয়, মাইনর অর মেজর ব্লিডিং ক্যান বি কমপ্লিকেশন অফ থেরাপি। Inclusion criteria of combat therapy are just been typical of acute MI, 6 hours or less in duration. Menstruating is not considered a contraindication. The client pressure is high but not 180 by 110 millimeter, a relative contraindication. এই যে একটু আগেই তো দেখলাম না, এই যে দেখো ওভার 180 by 110 রিলেটিভ contraindication। অবশ্যই পেশেন্টের ইয়ে হাই, মানে ক্লাসিক পুরাতন। দেখি আর কিছু আছে কিনা, চল আমরা অন্য একটা কিছু। কোন ইয়েটাকে আগে দেখব, তাই না? কোন পেশেন্টকে আগে দেখব? তোমরা কি জানো যে পেশেন্টের এজ, ধর্ম, জেন্ডার এগুলা কিন্তু ইয়েতে ম্যাটার করে না কোশ্চেনে? পেশেন্টের এজ, ধর্ম, বর্ণ, তারপরে জেন্ডার একদমই ম্যাটার করে না, সবাই সমান। এটা কিন্তু পারা উচিত, ইজি। দেখি রায়হান, কি মনে হয়? তোমরা কি প্রায়োরিটাইজেশনের 3 ওই আর 4 এর 3টা, মধ্যে কি একটা হবে? হ্যাঁ অ্যাট 3 লিস্ট আর 4 এর দুইটাতে, মধ্যে একটা। অ্যাট লিস্ট দুইটাতে আসো। দেখো কোন রোগীটা। 4 হতে পারে? 4, আচ্ছা তুমি বলছো 4, ওকে। দেখি আমরা একটু বোঝার চেষ্টা করি। A nurse is making an initial client rounds at the beginning of the shift. Which client should the nurse is first? কোন ক্লায়েন্টটাকে মানে কোন ক্লায়েন্টটা না দেখলে পেশেন্ট মারা যাওয়ার চান্স বা মানে সেফ না, কোন ক্লায়েন্টটা না দেখলে পেশেন্ট মারা যাওয়ার চান্স বেশি থাকে? দেখো 36-year-old endocarditis, টেম্পারেচার 106, চিলস, ম্যালাইস এন্ড হার্ট মারমার, ইনফ্লামেশন, কার্ডাইটিস, হ্যাঁ ইনফ্লামেশন আছে হার্টে, টেম্পারেচার কি বাড়বে না? 100% বাড়বে, এক্সপেক্টেড। চিলস, ম্যালাইস এবং হার্ট মারমার হবে, এগুলো খুবই এক্সপেক্টেড ফাইন্ডিং। এন্ডোকার্ডিটিস হয়েছে দেখে এই জিনিসগুলো এক্সপেক্টেড বাদ। 40-year-old client with pericardial effusion who has blood pressure 84 and jugular vein distension। দেখো jugular vein distension হচ্ছে কেন? বিপি কম, এই জন্য 84/62 অবশ্যই কম, বাট মানে দেখি একটু হোল্ড রাখি, 2 নাম্বার হোল্ড রাখি। 67-year-old admitted for pneumonia with new onset atrial fibrillation। আচ্ছা, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের প্রবলেমটা কি বলতো? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে
কি প্রবলেমের কারণ কি হয় মূলত কমপ্লিকেশনটা কি হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে মনে আছে কিছু যে কেউ যে কেউ বলতে পারো স্ট্রোক হয় এখন। হ্যাঁ কারণ কি অ্যাট্রিয়ামে ছোট ফিব্রাইল কন্ট্রাকশন না করে শেক করতে থাকে অ্যাট্রিয়াম এই অ্যাট্রিয়াম শেক করতে থাকে ওইখানে ছোট ছোট দানাদার ক্লট তৈরি হয় এইটা আমাদের সিস্টেমিক সার্কুলেশনে মিশে এটা চলে যায় ব্রেনে দেন হয় স্ট্রোক ঠিক আছে দেখো 67 বছরের পেশেন্ট নিউমোনিয়া এবং নিউ অনসেট আমরা নিউ দেখো কয়টা ক্লু নিউ অনসেট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন খুবই ভেরি ইম্পর্টেন্ট মানে ভাইটাল ভাইটাল জিনিসপত্র বলা আছে একদম লেটেস্ট মানে নতুন প্লাস অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হু হ্যাজ ব্লাড প্রেশার 130/90 এন্ড হার্ট রেট 110 ব্লাড প্রেশার নর্মালি আছে হার্ট রেট বেশি আছে বাট এগুলোর জন্য পেশেন্ট ইনস্ট্যান্ট মারা যায় না বাট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ফলে এটা সরাসরি স্ট্রোকের একটা কারণ হয়ে দাঁড়ায় এবং আর আমরা কি জানি ক্রনিক প্রবলেম মোর প্রায়োরিটি নাকি অ্যাকিউট প্রবলেম কোনটা বেশি প্রায়োরিটি ক্রনিক নাকি অ্যাকিউট 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 আরো কিছু জিনিস বলছিলাম তোমাদের যে আফটার ওটি কত ঘন্টার ভিতরে পেশেন্ট ইজ আনস্টেবল ধরা হয় অপারেশনের কত ঘন্টা ভিতরে পেশেন্টকে আনস্টেবল ধরা হয় জানো বলছিলাম প্যারাটাইজেশনে প্রথম 3টা পেজ যখন পড়াইছিলাম বলেছিলাম ছোট ছোট ইনফরমেশন লিখে দিছিলাম সবাই পেজ চেক করে আমি পরীক্ষার আগে ডেইলি 3টা পেজ হুদাই ফাও পড়তাম কারণ এটা কাজে দিত আমার প্রথম 12 ঘন্টা আর কি। ফার্স্ট 12 আওয়ার্স পেশেন্টকে আনস্টেবল ধরা হয় আনস্টেবল হ্যাঁ ফার্স্ট 12 আওয়ার্স আচ্ছা 3 নাম্বার পসিবিলিটি বেশি তারপরে 70-year-old client with advanced heart failure who is receiving intravenous diuretic has blood pressure 80 to 60 দেখো হার্ট ফেলিউর পেশেন্ট আইবি ফ্লুইড দিছে ব্লাড প্রেশার 80/60 and is watching টিভি পেশেন্ট কি বলছে এখানে কোনো প্রবলেম হতেছে কিন্তু এখানেও তো বলেনি পেশেন্ট কোনো ঝামেলা আছে বাট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে এর থেকে বড় ঝামেলা কি হতে পারে নিউ অনসেট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এটাই হলো সবচেয়ে বড় ঝামেলা আর এই কারণে দেখো এই যে 2 এবং 4 কেন আউট কারণ এখানে প্রবলেম আছে 84/62 আছে দেখেই পেশেন্টের জুগুলার ভেইন ডায়ালেটেড হয়ে গেছে ঠিক একই রকম ভাবে হার্ট ফেলিওর হয়েছে আইভি ডায়ারেটিক্স দিছে মানে ফ্লুইড কমানোর জন্য আর আইভি ফ্লুইড কি আমাদের বিপি কমায় না নরমাল অতএব এগুলো এক্সপেক্টেড জিনিস ঠিক আছে যদি এখানে বলতো আইভি ফ্লুইড বা আইভি ডায়ারেটিক্স দিছে পেশেন্টের ইসিজি রিদম অ্যাবনরমাল দেন ইট ইজ কনসার্নিং কেন পটাশিয়াম ইজ সামথিং মিসিং হাইপোক্যালেমিয়ার চান্স থাকবে এরকম হয় এইভাবে কোশ্চেন করে দেয় অ্যান্সার অবশ্যই ঠিক দেখো কত পার্সেন্ট 51% কি এত কম পারছে কি বলে? কি 2 নাম্বার অ্যান্সার দাঁড়াও তো। ভাইয়া এটা কার্ডিয়াক ট্যাম্পোনেট মেডিকেল ইমার্জেন্সি। উম, দাঁড়াও আসলেই কার্ডিয়াক টেম্পোরারি ইন্ডিকেটরস দাঁড়াও লেখাটা পড়ে না পড়া এই যে answer, answer. Papa, papa, Allah.
হুম? বয়ফ্রেন্ড ঘুমের ভিতরে কেন? না। আচ্ছা, এই কারণে এটা না আসলে প্র্যাকটিস না করলে this client is exhibiting sometimes narrowed pulse pressure, hypertension, electric condition of compress the heart. Adi, can it approve? The neon should be reported to the healthcare provider, but the client regulations are stable. Oh, yeah. দেখো দেখো এই জিনিসটাই এই ভুলটা হয়েছে আমার যে নিউ অনসেট কিন্তু ভাইটাল তো স্টেবল মানে তোমার মানে বিপি 110-20 পেশেন্ট মারা যায় না এটা আসলেই করছে পেরিকার্ডিয়াল ইফিউশন হু হ্যাজ ব্লাড প্রেশার কত এটা স্যার পড়ছো সবাই তোমরা কার্ডিয়াক টেম্পোরারি এগুলো ভালো ছিল অনেকদিন পরে তোমরা কি প্র্যাকটিস করো এটা যেটা দেখি তোমাদের ভিতরে কি প্র্যাকটিস করে এই ওয়ার্ল্ডটা কেউ কি প্র্যাকটিস করো রুনা লাবণী হ্যাঁ ভাইয়া দেখি। দেখো দেখলে আস্তে আস্তে ডেভেলপ করবে হ্যাঁ থিঙ্কিং এগুলা এগুলা কিন্তু ওভারনাইট হয় না 1-2 দিনে হয় না টাইমের পর টাইম লাগে আস্তে আস্তে ডেভেলপ হয়ে যায় ভালো ডেভেলপ হয় দেখো নাইট্রোপ্রোসাইড দিছে হ্যাঁ আমরা নাইট্রোপ্রোসাইড সম্পর্কে কি কি জানি 30 minutes later the client said pale with cold clammy skin and he was being lighted আচ্ছা বলো তো এখানে দেখি অ্যান্সারে খোঁজার আগে আগে জিনিস একটু গেস করি ক্লায়েন্ট উইথ এমডি কার্ডিয়াক কেয়ার মাল্টিরেট ব্লাড প্রেশার বাড়ার কারণে এবং হার্ট ফেলিওরের কারণে রিসিভ কন্টিনিউয়াস ইনফিউশন অফ নাইট্রোপ্রোসাইড 30 minutes later এই ক্লায়েন্ট অ্যাপিয়ার্স পেল উইথ কোল্ড ক্ল্যামি স্কিন এন্ড রিপোর্ট বিং লাইট এই জিনিসগুলো কেন হয়েছে বলতো অ্যাপিয়ার্স পেল কোল্ড ক্ল্যামি স্কিন বিং লাইটেড এগুলো কেন হয়েছে বলতে পারো বলো তো